দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। শুরুতেই জানব সংবাদ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ব্যর্থতার দায় নিয়ে ইসরায়েলি কমান্ডারের পদত্যাগ। রোমানিয়ার কাছে শস্যবাহী জাহাজে হামলা করেছে রাশিয়া, বললেন ইউক্রেন। ইসরায়েলের হামলায় আরও 40 ফিলিস্তিনি নিহত। সিরিয়ার ইরানে গোপন অস্ত্র কারখানা ধ্বংসের দাবি ইসরায়েলের। রাশিয়া চাইলে এখনই যুদ্ধ থামাতে পারে, বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাচ্ছি বিস্তারিত। ব্যর্থতার দায় নিয়ে ইসরায়েলি কমান্ডারের পদত্যাগ। ইসরায়েলি সামরিক গোয়েন্দা বাহিনী ইউনিট 8200 এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইওসি সারিয়েল পদত্যাগ করার কথা ঘোষণা করেছেন। 7 অক্টোবর গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের হামাসের হামলা প্রতিরোধ করতে না পারার ব্যর্থতার দায় নিয়ে তিনি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে সারিয়েলের স্থানে অন্য কাউকে নিয়োগ দেওয়া হবে। ইউনিট 8002 হল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর প্রধান সিগন্যাল ইন্টেলিজেন্স ইউনিট। আর যেসব ইউনিট 7 অক্টোবর হামলা প্রতিরোধে ব্যর্থ হয়েছিল তাদের অন্যতম ছিল এটি। সামরিক গুপ্তচর ভিত্তিতে দীর্ঘ ক্যারিয়ারের পর 2021 সালের ফেব্রুয়ারিতে সারিয়েল ওই পদে আসেন। সারিয়েল বৃহস্পতিবার জানান ওই হামলা প্রতিরোধে করতে ব্যর্থতা থেকেই তিনি পদত্যাগ করেছেন। তবে তিনি ওই ঘটনার 11 মাস পরে সরে যাওয়ার কথা ঘোষণা করলেন। হামাসের ওই ঘটনার প্রায় 1200 ইসরায়েলি নিহত হয় বলে ইসরায়েলিরা দাবি করেছে। হামাস এ সময় 251 জনকে পণবন্দী হিসাবে ধরে নিয়ে যায়। ইসরায়েল এরপর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। চ্যানেল 12 জুলাই খবর দিয়েছিল যে সারিয়েল পদত্যাগ করার আহ্বান প্রতিরোধ করে যাচ্ছেন। তিনি বলে আসছিলেন এ ধরনের কোনো পদক্ষেপ হবে ভীরুতা। সাধারণভাবে 8200 গোয়েন্দা ইউনিটের প্রধানের পদে কে আছেন তা প্রকাশ করা হয় না। তবে সারিয়েলের পরিচিত গত এপ্রিলে গার্ডিয়ানের এক প্রতিবেদনে ফাঁস করা হয়। এদিকে 7 অক্টোবরের হামলার প্রেক্ষাপটে ইসরায়েলি বাহিনী শীর্ষ পদ থেকে আরও কয়েকজন পদত্যাগ করেছেন। গত জুলাই মাসে শিনবেত নিরাপত্তা সংস্থার দক্ষিণ বিভাগের প্রধান পদত্যাগ করেন। এপ্রিলে সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান মেজর জেনারেল আহরন হ্যালিভা পদত্যাগ করেন। এছাড়া গোয়েন্দা সংস্থার গবেষণা শাখার প্রথম ব্রিগেডিয়ার জেনারেল এমিট সার মার্চে সরে দাঁড়ান। তার ক্যান্সার ধরা পড়েছিল। সূত্র টাইমস অব ইসরায়েল এবং অন্যান্য। রোমানিয়ার কাছে শস্যবাহী জাহাজে হামলা করেছে রাশিয়া, বলল ইউক্রেন। ন্যাটো সদস্য রোমানিয়ার কাছে কৃষ্ণ সাগরে রাশিয়ার একটি বেসামরিক শস্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। এই অভিযোগের বিষয়ে রাশিয়া থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য আসেনি। বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, জাহাজটি ইউক্রেনীয় শস্য নিয়ে মিশরে যাচ্ছিল। রাতে ইউক্রেনের জলসীমা অতিক্রম করার পরপরই রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে এতে কেউ হতাহত হয়নি। জাহাজটির নাম আয়া বলে শনাক্ত করেছে ইউক্রেনের নৌবাহিনী। জাহাজ ট্র্যাকিং তথ্য থেকে দেখা গেছে জাহাজটির সর্বশেষ অবস্থান ছিল রোমানিয়ার কনস্টান্তা বন্দরের থেকে কিছুটা দূরে। ইসরায়েলের হামলায় আরও 40 ফিলিস্তিনি নিহত। ইসরায়েলের বর্বর হামলায় গাজায় আরও 40 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা 41,100 ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও 95,000-এর বেশি ফিলিস্তিনি। শুক্রবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় তাদের বর্বর আগ্রাসন অব্যাহত রেখেছে এবং আরও 40 ফিলিস্তিনিকে হত্যা করেছে। এছাড়া গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে হামলা চালিয়ে কমপক্ষে 18 জনকে হত্যার দায়ে ইসরায়েলের আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হয়েছে। ওই হামলায় নিহতদের মধ্যে জাতিসংঘের 6 সহায়তা কর্মীও রয়েছেন। এদিকে পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদুলু বলেছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও 34 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 41,118 জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত 95,125 জন ব্যক্তি আহত হয়েছেন। উল্লেখ্য, গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।
সিরিয়ায় ইরানের গোপন অস্ত্র কারখানা ধ্বংসের দাবি ইসরায়েলের। সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করে ইরানের তৈরি একটি গোপন ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। কারখানাটি লেবাননের সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত। খবর এক্সিওসের। বৃহস্পতিবার 3টি সূত্রের বরাতে এক্সিওস জানিয়েছে, গেল সপ্তাহে ওই অভিযান চালায় তেল আবিবের সেনারা। গোপন ওই কারখানায় নির্ভুল ক্ষেপণাস্ত্র তৈরি করা হতো। ইরানের সহযোগিতায় সিরিয়ার মাসাপে মাটির নিচে এই কারখানাটি তৈরি করা হয়েছিল। এক্সিওস জানিয়েছে, এই কারখানা ধ্বংসের বিষয়টি ইরান ও লেবাননের হিজবুল্লাহর জন্য একটি বড় ধাক্কা, কারণ ইরানের লক্ষ্য ছিল সিরিয়ার মাটিতে ক্ষেপণাস্ত্র তৈরি করে সেগুলো দ্রুত তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীর হাতে তুলে দেয়া। গত সপ্তাহে হেলিকপ্টারে করে ইসরায়েলি স্পেশাল ফোর্সের সেনারা সেখানে যায়। ওই সময় চারপাশে ব্যাপক বিমান হামলা চালানো হয় যেন সিরিয়ার সেনারা সেখানে না আসতে পারে। এক্সিওস জানিয়েছে, ইসরায়েলি সেনারা ওই কারখানা থেকে গোপন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে নেয়। এরপর তারা সঙ্গে করে নিয়ে যায় বিস্ফোরক দিয়ে কারখানাটি ধ্বংস করে দেয়। ওই সময় কারখানায় যেসব সিরিয়ান গার্ড ছিল তাদের মধ্যে কয়েকজনকে হত্যা করেছে ইসরায়েলিরা। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল দাবি করছে, সেনারা কয়েকজন ইরানিকে আটক করেছে, তবে তাদের সর্বশেষ অবস্থানের বিষয়টি নিশ্চিত নয়। এদিকে দখলদার ইসরায়েল এর আগেও 2বার কারখানাটি ধ্বংস করার পরিকল্পনা করেছিল, কিন্তু অতি ঝুঁকিপূর্ণ হয় তারা পরিকল্পনা পরিবর্তন করেছিল। রাশিয়া চাইলেই এখনই যুদ্ধ থামাতে পারে, বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। রাশিয়ায় ইউক্রেনের সংঘাত শুরু করেছে এবং তারা চাইলে এখনই তা বন্ধ করতে পারে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। রাশিয়ার দিকে পশ্চিমা ক্ষেপণাস্ত্র ছোড়াকে যুদ্ধের গুরুতর বিস্তার হিসেবে বিবেচনা করা হবে বলে রুশ প্রেসিডেন্টের হুঁশিয়ারির পর একথা বলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা করতে বর্তমান ওয়াশিংটনে আছেন স্টারমার। আজ শুক্রবার বৈঠকটি হওয়ার কথা। রাশিয়ায় হামলা চালাতে নিজেদের ক্ষেপণাস্ত্র ব্যবহার করার জন্য ইউক্রেনকে অনুমতি দেওয়া হবে কিনা তা নিয়ে কিয়েভের মিত্র দেশগুলোর আলোচনা চলার মধ্যে এ বৈঠক হচ্ছে। ইউক্রেনকে পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া প্রসঙ্গে রাষ্ট্রীয় টেলিভিশনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, এর মানে হলো ইউক্রেন যুদ্ধে ন্যাটো দেশগুলো সরাসরি অংশগ্রহণ করা। এতে যুদ্ধের মৌলিক জায়গা ও গতি প্রকৃতি বদলে যাবে বলেও সতর্ক করেছেন তিনি। পশ্চিমা বিশ্বের এ ধরনের সিদ্ধান্তকে হুমকি বলে উল্লেখ করে পুতিন বলেন, যদি তা হয় তবে আমরা আমাদের প্রতি তৈরি হওয়া হুমকিগুলোর ভিত্তিতে যথোপযোগী সিদ্ধান্ত নেব। পুতিনের এমন বক্তব্যের বিষয়ে স্টারমারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, রাশিয়াই এ সংঘাতের সূচনা করেছে। রাশিয়া অবৈধভাবে ইউক্রেনে হামলা চালিয়েছে। রাশিয়া এখন এই যুদ্ধ থামাতে পারে। রাশিয়াকে সহায়তা বাড়িয়ে দেওয়ায় ইরানকে কিভাবে জবাব দিতে হবে তা নিয়ে আলোচনা করেছে ইউক্রেনের মিত্ররা। এর অংশ হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি আন্তর্জাতিক কূটনীতি চালিয়ে যাচ্ছেন। আগামী শনিবার ওয়াশিংটন থেকে যুক্তরাজ্যে ফিরবেন স্টারমার। এর পরদিন রোববার তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করতে রোমে যাবেন। বর্তমানে শিল্পোন্নত 7 দেশের জোট G7-এর সভাপতি দেশ হিসেবে দায়িত্ব পালন করছে ইতালি। এক সপ্তাহ পর জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে জড়ো হবেন বিশ্ব নেতারা।